প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি রিপ্রোডাক্টিভ হেলথ এই অধ্যায়ে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এটা আলোচনা করছি। বার্থ কন্ট্রোলের পদ্ধতি আজকে আমরা আলোচনা করব। বার্থ কন্ট্রোলের পদ্ধতি বা কন্ট্রাসেপশন, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি বা কন্ট্রাসেপশন বলা হয়, এর পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। কন্ট্রাসেপশন দুভাবে হতে পারে, একটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি এবং একটি স্থায়ী পদ্ধতি। অস্থায়ী পদ্ধতি বা টেম্পোরারি মেথড এবং পার্মানেন্ট মেথড বা স্থায়ী পদ্ধতি। তো প্রথমে আমরা টেম্পোরারি মেথড বা অস্থায়ী পদ্ধতি নিয়ে আলোচনা করব। অস্থায়ী পদ্ধতি বলতে বোঝাচ্ছে যেখানে প্রয়োজনে আবার সন্তানের জন্ম দেওয়া যায়। কিছুদিন ইচ্ছে অনুযায়ী দম্পতি তাদের ইচ্ছা অনুসারে তাদের সন্তানের জন্ম বিলম্বিত করতে পারেন, দীর্ঘায়িত করেন, অথবা এবং প্রয়োজনে আবার তারা সন্তান গ্রহণ করতে পারে। ওটা টেম্পোরারি মেথড। আর পার্মানেন্ট মেথড হচ্ছে যেখানে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ হয়, অর্থাৎ একবার এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করার পর কোনোভাবেই আর সন্তান লাভ সম্ভব নয়। এই টেম্পোরারি মেথডের মধ্যে দুটো রয়েছে, একটা হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতি বা স্বাভাবিক পদ্ধতি, আরেকটি হলো আর্টিফিশিয়াল বা কৃত্রিম পদ্ধতি। ন্যাচারাল বা স্বাভাবিক পদ্ধতি কি কি রয়েছে সেগুলো প্রথমে বলি। একটা হচ্ছে পিরিয়ডিক অ্যাবস্টেনেন্স। পিরিয়ডিক অ্যাবস্টেনেন্স এই কথাটার অর্থ হলো, আমরা জানি যে ডিম্বাণু নিঃসরণ রজচক্রের 14তম দিনে সাধারণত হয় এবং এই ডিম্বাণু 1-2 দিন অপেক্ষা করে তার ফার্টিলিটির জন্য, নিষিক্তকরণের জন্য। তাই যদি স্ত্রী পুরুষের যৌন মিলন এটা যদি রজচক্রের 10তম দিন থেকে 17তম দিন পর্যন্ত বন্ধ থাকে, রজচক্র শেষ হওয়ার 10তম দিন থেকে 17তম দিন পর্যন্ত যদি বন্ধ থাকে, তাহলে পরে যৌন মিলন, তাহলে এই সময়, যেহেতু এই সময়কালের ভেতরেই, যদিও 14তম দিন বলা হচ্ছে, কিন্তু তাহলে তার একটু আগে এবং পরে দিন ইনক্লুড করা হলো, তাহলে সেক্ষেত্রে নিষেকের সম্ভাবনা কিন্তু একেবারেই থাকবে না। এই সময় যদি যৌন মিলন না হয় তাহলে শুক্রাণু অনুপস্থিতিতে ডিম্বাণু নষ্ট হয়ে যাবে এবং নিষেক হবে না। এটাকেই বলা হয় পিরিয়ডিক অ্যাবস্টেনেন্স মেথড বা রজচক্র 10 থেকে 17তম দিনের মধ্যে যৌন মিলন না হওয়া। কয়টাস ইন্টারাপ্টাস। কয়টাস ইন্টারাপ্টাস দ্বিতীয়। কয়টাস হচ্ছে নারী পুরুষের যৌন মিলনকে ইংরেজিতে কয়টাস বা ইন্টারকোর্স বলে। ইন্টারাপ্ট মানে বাধা দেওয়া, কয়টাস ইন্টারাপ্টাস। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে নারী পুরুষের যৌন মিলনের সময়, যৌন মিলনের শেষ পর্যায়ে যখন শুক্রাণু নিক্ষেপণ হয় বা সিমেন ইজাকুলেশন হয়, ঠিক তার আগে যদি যৌন মিলন বন্ধ করা হয়, অর্থাৎ শুক্রাণু নিক্ষেপণের আগে, শুক্ররস নিক্ষেপণের আগে যদি যৌন মিলন বন্ধ করা হয়, ইন্টারাক্ট মানে বাধা দান করা হয়, সেটা স্বেচ্ছায় সম্ভব। একজন পুরুষ সেটা স্বেচ্ছায় করতে পারে। যদি করেন, যদি এইটাই যদি করা সম্ভব হয়, তাহলে অর্থাৎ সিমেন ইজাকুলেশন যদি বন্ধ করতে পারেন, তাহলে কোনোভাবেই নিষেকের সম্ভাবনা নেই। এইটাকে বলা হয় কয়টাস ইন্টারাক্টাস, অর্থাৎ যৌন মিলনে শেষ পর্যায়ে একটা বাধা, ইন্টারাক্ট। ল্যাকটেশনাল অ্যামনেরিয়া। ল্যাকটেশনাল অ্যামনেরিয়া মানে যেহেতু যখন কোনো প্রসবের পর কোনো গর্ভবতী মহিলা, মানে জন্মদাত্রী মহিলা যখন তার দুগ্ধ নিঃসরণ যেহেতু ঘটে এবং সেই সময় রক্তে প্রোল্যাকটিন হরমোনের মাত্রা অনেক বেশি থাকে, রক্তে প্রোল্যাকটিনের মাত্রা বেশি থাকলে পরে তখন কিন্তু ডিম্বাণু নিঃসরণ বাধাপ্রাপ্ত হয়, যে কারণে সন্তান প্রসবের অন্তত 4 মাস পর্যন্ত ডিম্বাণু নিঃসরণ হয় না। 3-4 মাস পর্যন্ত ডিম্বাণু নিঃসরণ হয় না। আবার যদি বেশি দিন, যত বেশি দিন শিশুকে স্তন্যপান করাবেন, ততই তার ডিম্বাণু নিঃসরণ হওয়া, ডিম্বাণু অর্থাৎ রজচক্র শুরু হওয়া দীর্ঘায়িত হবে। সুতরাং ল্যাকটেশনাল অ্যামনেরিয়া হচ্ছে দুগ্ধপান করালে, তার শিশুকে দুগ্ধপান করালে ডিম্বাণু উৎপাদন বন্ধ থাকে, এটাকে বলে ল্যাকটেশনাল অ্যামনেরিয়া। তো এগুলো হলো ন্যাচারাল পদ্ধতি। এরপর আর্টিফিশিয়াল বা কৃত্রিম পদ্ধতিতে আসছে।
এগুলো অনেকগুলো পদ্ধতি আছে, যেমন বেরিয়ার বা বাধাদানকারী মেথড, কেমিক্যাল মেথড, আইইউসিডি, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সাবকিউটেনিয়াস ইমপ্ল্যান্টস অর্থাৎ ত্বকের নিচে ওষুধ রাখা, মর্নিং আফটার পিল এবং হরমোন ইনজেকশন। এইগুলো আমরা আলোচনা করব আর্টিফিশিয়াল মেথডের মধ্যে। তো আজকে আমরা পুরোটা আলোচনা করতে পারবো না এই পর্বে, আমরা বেরিয়ার মেথড অ্যান্ড কেমিক্যাল এই দুটো আলোচনা করব, পরের পর্বে বাকিগুলো আলোচনা করব। তো বেরিয়ার মেথড বা বাধাদানকারী মেথড অর্থাৎ শুক্রাণুকে ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে বাধা দেওয়া, সেই পদ্ধতি কৃত্রিমভাবে। পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় কন্ডোম, এটা বেরিয়ারের মধ্যে। আর স্ত্রীলোকের ক্ষেত্রে বাকি চারটে, ফেমিডোম, ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ এবং ভল্ট ক্যাপ। ফেমিডোম, ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, ভল্ট ক্যাপ, এগুলো ফিমেলের ক্ষেত্রে, কন্ডোম পুরুষের ক্ষেত্রে। এই ফেমিডোমকে বলা হয় মেল কন্ডোম, ফিমেল কন্ডোম বলা হয়। কন্ডোম হচ্ছে রাবার বা ল্যাটেক্স দ্বারা নির্মিত একটি পাতলা আবরণ বিশেষ, যা পুরুষের পেনিসের বা পুরুষ যৌনাঙ্গ বা পেনিসের বাইরে এটিকে আটকে দেওয়া হয় এবং দিলে পরে শুক্ররস বা সিমেন্ট কোনোভাবে নির্গমন সম্ভব হয় না। এটা হলো কন্ডোম। এটা ওয়ান টাইম, একটা কন্ডোম ওয়ান টাইম ইউজ করা যায়। ফেমিডোম কন্ডোমের মতোই অনেকটাই, এবং এটাও এই রাবার বা ল্যাটেক্স নির্মিত, এবং এটা কিন্তু স্ত্রীলোকের সার্ভিক্স এবং ওই ভ্যাজাইনা, এখানে এটাকে স্থাপন করা হয়, ভ্যাজাইনার অংশে স্থাপন করা হয় ফেমিডোম, এবং এটাও রাবার নির্মিত এবং ওয়ান টাইম ইউজ করা যায় ফেমিডোম। ডায়াফ্রাম, এটা হলো রাবার নির্মিত একটি ক্যাপ, একটা রাবার নির্মিত ক্যাপের মতো বা একটা আবরণের মতো রাবারের তৈরি, যেটা ইউটেরাসে স্থাপন করা হয়, যার ফলে কি হয়, শুক্রাণু কোনোভাবেই ইউটেরাস বা জরায়ুর মধ্যে প্রবেশ করতে পারে না ডায়াফ্রামে। এবং এই ডায়াফ্রামের মধ্যে স্পার্মিসাইডও ব্যবহার করা হয়, স্পার্মিসাইড অর্থাৎ শুক্রাণু নাশক, এই স্পার্মিসাইড ব্যবহার করা হয় এই, এবং একটা ডায়াফ্রাম একাধিকবার ব্যবহার করা যায়। সার্ভাইকাল ক্যাপ নামেই বুঝতে পারছো, এটা সার্ভিক্সে স্থাপন করা হয় সার্ভাইকাল ক্যাপ। এটাও অনেকটা ডায়াফ্রামের মতো, তবে ডায়াফ্রামের থেকে আকৃতিতে ছোট হয় সার্ভাইকাল ক্যাপ, এবং এটা একই রকম রাবার দ্বারা নির্মিত হয়, একটা কভারের মতো সার্ভিক্সে স্থাপন করা হয়, এবং এটাও একাধিকবার ইউজ করা যায়, এতে স্পার্মিসাইড থাকে। ভল্ট ক্যাপ, এটা একটা অর্ধ গোলকের মতো আকৃতি, যেটা জরায়ুর মুখে স্থাপন করা হয়, এটাও রাবার নির্মিত, এবং এটাও একাধিকবার ব্যবহার করা যায়। ভল্ট ক্যাপ এটা জরায়ুর মুখে স্থাপন করা হয়। তাহলে এগুলো হলো সব বেরিয়ার মেথড বা বাধা দানকারী পদ্ধতি। এবার স্পার্মিসাইড বা শুক্রাণুনাশকের কথায় আসবে। শুক্রাণুনাশক হলো একটি রাসায়নিক পদার্থ, কতগুলো রাসায়নিক পদার্থের সমষ্টি। এতে কি কি থাকে? যেমন থাকে এতে ল্যাকটিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো থাকে। সাইট্রিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, জিঙ্ক সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো হলো স্পার্মিসাইডের কম্পোজিশন। এই স্পার্মিসাইডে বিভিন্নভাবে পাওয়া যায়, যেমন এটা ফোম আকারেও পাওয়া যায়, ট্যাবলেট আকারে পাওয়া যায়, জেলি আকারে পাওয়া যায়। আমি এই কম্পোজিশনগুলো যেগুলো বললাম এগুলো জেলির মধ্যে থাকে। আবার টুডে নামে একটি স্পঞ্জ থাকে, যেটা ফোমের মতো, যার নাম হচ্ছে, ব্র্যান্ড নেম হচ্ছে টুডে। এতে থাকে নোনক্সিনল 9 হচ্ছে কম্পোজিশন থাকে, একটা কেমিক্যাল স্পার্মিসাইড। এটা ফোম আকারে পাওয়া যায়। আবার ক্রিম আকারে পাওয়া যায়, যেমন ডেলফেন ক্রিম আকারে পাওয়া যায়। তাহলে স্পার্মিসাইড বুঝতে পারলে এগুলো শুক্রাণুকে নষ্ট করে, শুক্রাণুর চলন ক্ষমতাকে নষ্ট করে দেয়। এবং এটা ফলে স্পার্মিসাইড ইউজ করলে পরে শুক্রাণু যেহেতু তার চলন শক্তি নষ্ট হয়ে যায় বা শুক্রাণু নষ্ট হয়ে যায়, তাই কোনোভাবেই ডিম্বাণুর সঙ্গে আর মিলিত হতে পারে না। এটা ট্যাবলেট আকারে, ফোম আকারে, জেলি, ক্রিম ইত্যাদি আকারে স্পার্মিসাইড পাওয়া যায়। এই পর্যন্ত আমি এই পর্বে আলোচনা করলাম। পরের পর্বে আমি বাকি যেগুলো রইলো এগুলো আলোচনা করব। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো।